ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদি গ্রেফতার। জানাবো শেখ হাসিনার অবস্থান, তাও জানা গেছে। ওবায়দুল কাদের কোথায়? এদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত। যেভাবে রাতারাতি শত কোটির মালিক ডিবি হারুনের যক্ষের ধনের পাহারাদার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদি গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী গণঅভ্যুত্থানে 819 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। সংগঠনটি বলছে, নিহতদের মধ্যে 69%ই 30 বছরের কম। রাতে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোমিন ফেরদৌস। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফে হত্যা চেষ্টা মামলায় ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এর আগে বিভিন্ন সময় কক্সবাজার টেকনাফ কেন্দ্রিক ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে বদির বিরুদ্ধে, তবে তিনি প্রত্যেকবার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবে চলতি বছরের 17 এপ্রিল আব্দুর রহমান বদির 2 ভাইয়ের সংশ্লিষ্টতা পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। কক্সবাজারের 10 মাদক গডফাদারের মামলা তদন্ত করতে গিয়ে তাদের সংশ্লিষ্টতা মিলেছে বলে জানায় সংস্থাটি। অভিযোগ আছে, বদি তার প্রকাশ্য ব্যবসার আড়ালে ইয়াবা পাচারে জড়িত, আর তার সম্পদের একটি বড় অংশই আসে মিয়ানমার থেকে মাদক এনে। গত কয়েক বছর ধরে বহুবার এ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে। শেখ হাসিনার অবস্থান, তাও জানা গেছে। ওবায়দুল কাদের কোথায়? শেখ হাসিনার অবস্থান তাও জানা গেছে, কিন্তু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন সেটি প্রকাশ্য পায়নি। নোয়াখালীতে তার গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তার ঢাকার বাসায় থাকতেন এমন একজন বলেছেন, গত 4 আগস্ট সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তার ঢাকার বাসায় থাকতেন এমন একজন বলেছেন, গত 4 আগস্ট সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল কাদেরের। হঠাৎ তিনি বললেন, আমি বাইরে যাচ্ছি। সেদিন বিকেলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের বাসায় বৈঠকে বসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সহ শেখ পরিবারের নেতারা। যুবলীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, রবিবার রাতেই তারা দেশ ছেড়েছেন। শেখ হাসিনা দেশ ত্যাগের খবর পেয়ে সঙ্গে সঙ্গে দেশ ছেড়েছেন আরও কিছু মন্ত্রী, সংসদ সদস্য। তবে কেউ কেউ বিদেশ যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা আটকে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে। গত মঙ্গলবার রাতে কাদেরকে যশোরে আটকের গুঞ্জন উঠে সামাজিক মাধ্যমে, তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। সেদিনই শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়। পরদিন তাদেরকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড আবেদনে তারা আইনজীবী নিয়োগের সুযোগও পাননি। পরে গ্রেফতার দেখানো হয় ভেঙে যাওয়া সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ক্ষমতাচ্যুত সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও। দুশ্চিন্তায় বেঁচে থাকা নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের আরেক সদস্যর নাম প্রকাশ না করার অনুরোধ করে bdnews24.com-কে বলেন, নেত্রী এই দেশটা গড়েছেন, যাওয়ার আগে অবশ্যই জাতির উদ্দেশ্যে এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলে যেতেন, হয়তো সময় পাননি। এখন দল কিভাবে চলবে এমন প্রশ্নে আরেক কেন্দ্রীয় নেতা বলেন, বাঁচবো নাকি মরবো এর কোনো গ্যারান্টি নাই। আপনি আছেন দল নিয়ে, দেখেন না যেখানে আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে সেখানেই হত্যা করা হচ্ছে। দোয়া করেন যেন বেঁচে থাকি, তাহলে বহু কিছু করা যাবে। আওয়ামী লীগ নেতারা এখন দল নিয়ে নেই, আছে বাঁচা মরার লড়াই নিয়ে। আরেক নেতা বলেন, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত, কেউ রেহাই পাচ্ছে না। যেখানে যাকে পাচ্ছে পিটিয়ে কুপিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। বাঁচলে রাজনীতি বাঁচার সুযোগ দেয় কিনা সেটাই এখন বিষয়। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলে মনে করছেন দলটির স্থায়ী কমিটি। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের বিষয়ে দলটির এমন মনোভাবের কথা জানা গেছে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবি তোলারও সিদ্ধান্ত হয়।
পাশাপাশি 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কোনো ধরনের উচ্ছ্বাস দেখাতে চায় না বিএনপি, বরং ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতার মৃত্যু হয়েছে তাদের প্রতি সম্মান দেখানো যায় এমন কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। স্থায়ী কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখা হবে, তাদের কোনো কাজের বিষয়ে নেতিবাচক মন্তব্য করা হবে না। বৈঠক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার গঠনের আগে সরকারকে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করলেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে দলটি। বৈঠকের সিদ্ধান্ত হয় সরকারকে সময় দেবে দলটি, তবে সেই সময়টা কতদিন তা ঠিক করেনি বিএনপি। বৈঠকের নেতারা বলেন, নির্দিষ্ট সময় দেওয়া ঠিক হবে, পরিস্থিতি অনুযায়ী সময় ঠিক করতে হবে। স্থায়ী কমিটির একজন নেতা বলেন, সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারের রাষ্ট্র সংস্কার করা উচিত। এটি একটি চলমান প্রক্রিয়া, তাই সব সেক্টরে হাত না দিয়ে গুরুত্বপূর্ণ খাতে সংস্কার করতে হবে। বিএনপি এই মুহূর্তে সরকারকে দ্রুত সময়ে নির্বাচনের দাবি জানাবে। সরকারকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস থাকবে তাদের বক্তব্যে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই অন্তর্বর্তী সরকার এসেছে। তাদের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার রেখে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময় দরকার। একটি সুন্দর সঠিক নির্বাচন করতেও একটা সময়ের দরকার। সেই সময় অবশ্যই এদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে। অন্তর্বর্তীকালীন সরকার গত 11 দিনের যেসব পদক্ষেপ নিয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন বিএনপির মহাসচিব। বিএনপির নেতারা মনে করছেন, হাজারো ছাত্র জনতার মৃত্যু এবং রক্তের বিনিময়ে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের নির্মম পতন হয়েছে। যেভাবে রাতারাতি শত কোটির মালিক ডিবি হারুনের যক্ষের ধনের পাহারাদার, একসময় মাত্র 80 টাকা রোজে লোড আনলোডের কাজ করতেন নারায়ণগঞ্জের ফতুল্লায়, পরে শ্রমিক লীগ নেতা বনে যাওয়া সেই মোকাররম সর্দার এখন কয়েকশো কোটি টাকার মালিক। স্থানীয়রা বলছেন, আরব উপন্যাসের সেই জাদুর চেরাগের মতো তিনি পেয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনের জাদুর চেরাগ। রাতারাতি এত টাকার মালিক বনে যাওয়ার পেছনে রয়েছে ডিবির হারুনের ছত্রছায়া। স্থানীয়রা জানায়, সাবেক ডিবি প্রধান হারুনের অবৈধ সম্পদের কেয়ারটেকার ছিলেন মোকাররম সর্দার। বিষয়টি জনগণের কাছে পরিষ্কার হলে আত্মগোপন করেন তিনি। স্থানীয়রা অভিযোগ করেন, আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ তার অবৈধ টাকার কেয়ারটেকার মোকাররম সর্দারকে সমাজে প্রতিষ্ঠিত করতে বিপুল পরিমাণ টাকা ছিটিয়ে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন, যার কোনো শিক্ষা নেই, নিজের নাম লিখতে পারে কোনো মতে। তিনি কোনোভাবেই উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ স্থানের চেয়ারম্যান হতে পারেন না। তাকে চেয়ারম্যান বানানো হয়েছে অবৈধ সম্পদ পাহারা দেওয়ার জন্য। এ নিয়ে কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলছে আলোচনা সমালোচনার ঝড়। জানা যায়, বুড়িগঙ্গায় জাহাজ রেখে লোড আনলোডের সময় চুরি করে রাখা চাল, ডাল, গম, পাথর, কয়লা, সার বিক্রি করতেন মোকাররম সর্দার। তার রয়েছে জাহাজের পণ্য চোরাই সিন্ডিকেট। সেই সিন্ডিকেট থেকে মোকাররম সর্দার যে পরিমাণে টাকা আয় করতেন তার অর্ধেক স্থানীয় নেতাদের ভাগ দিতেন। স্থানীয়রা আরও জানায়, হারুনুর রশিদ নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে থাকাকালে প্রায় আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে মোকাররম সর্দারের লেবার অফিসে সময় দিতেন। দীর্ঘ সময় মোকাররম ও হারুনকে লেবার অফিসে বসে টাকা পয়সার হিসাব করতে দেখেছেন। এরপরই আলীগঞ্জ এলাকায় অন্তত 8 থেকে 10টি প্লট কিনেন মোকাররম সর্দার। এর মধ্যে 4টি বহুতল বাড়ি করেছেন। অনেকে এসব বাড়িকে এসপির বাড়ি নামে চেনেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।